ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে সাকিব। হ্যাঁ, আজ ভার্সিটির প্রথম দিন, না মানে এই ভার্সিটির প্রথম দিন। গেট দিয়ে ঢোকার সময় কয়েক দল বখাটে তার সামনে এসে দাঁড়ায় আর বলে, কিরে নতুন নাকি? বলেই সবাই হু হু করে হেসে দিল। মালটা কিন্তু হেব্বি, আর যাই বলিস। হঠাৎই একটি গাড়ি ভিতরে ঢুকবে, তখন ওরা যে যার মতো ছুটে সামনে থেকে চলে গেল। গাড়িটি ভার্সিটির ভেতরে প্রবেশ করলো। খুব দামি গাড়ি। গাড়ির ভিতর থেকে কে নামছে তা দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু যা দেখলো তা দেখে সে আকাশ থেকে পড়লো। গাড়ি থেকে একটি মেয়ে বের হয়ে আসলো। মেয়ে তো নয়, যেন ছেলে, কিন্তু মেয়েটি দেখতে হেব্বি কিউট ও সুন্দর। প্রথম দেখাতেই ফিদা। যাই হোক, গাড়ি থেকে নামার পর সেখান থেকে চলে গেল, আর সব আস্তে আস্তে নীরব হয়ে গেল, যেমন কিছুই হয়নি। আমি মানে সাকিব ভার্সিটির ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর সবাই এমনভাবে চেয়েছিল যেমন আমি এলিয়েন, আর কেউ হাসতেও ছিল। হ্যাঁ, কারণ আজ আমি পরেছি ডিলেরেলা পুরানো শার্ট, প্যান্ট ও স্যান্ডেল ও চশমা। আমি সাকিব, অনার্স 3য় বর্ষে ভর্তি হয়েছি এখানে, তাই এখন প্রিন্সিপালের সাথে দেখা করতে যাচ্ছি। প্রিন্সিপালের দরজার সামনে। কে? মে আই কামিং স্যার? ইয়েস, কামিন। স্যার, আমি সাকিব, অনার্স 3য় বর্ষে নিউ অ্যাডমিশন। ও আচ্ছা, চলো। করিডোরে আসতেই হঠাৎ এক জরুরি ফোন আসে, আর উনি করিডোর থেকে ক্লাস দেখিয়ে চলে যান। আমি আনমনে ক্লাসের সামনে গিয়ে, স্যার আসবো? কে তুমি? আমার দিকে তাকিয়ে একটু বিরক্তিকর ভাবে, স্যার আমি আপনার ছাত্র। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে বললাম, কি? তোমাকে আগে তো কখনো দেখিনি। তুমি হয়তো জানো না, এটা প্রথম বর্ষ নয়, 3য় বর্ষের ক্লাস। স্যার, ও দেখবে কি করে? দেখেন না ফকিরটা ইয়া বড় চশমা লাগিয়েছে। বাকি সবাই শুনে হেসে উঠল। স্যার আমি 3য় বর্ষের ছাত্র, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এখন এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। মাথা নিচু করে মন খারাপ করে বললাম। ঠিক আছে, আসো, আর ক্লাসে গিয়ে চুপচাপ বসো। কে যে ভর্তি করে এইসব খ্যাত ফকিরকে? স্যার এই কথাটা আস্তে করে বলল। আমি ক্লাসে ঢুকে অবাক। তখনকার সেই মেয়েটিও একই ডিপার্টমেন্টের। আমি চুপচাপ পিছনে গিয়ে শেষের বেঞ্চে বসে পড়লাম। স্যার লেকচার দিয়ে চলে গেলেন। আরেক লেকচারের জন্য অনেক সময় বাকি, তাই ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর যখন আনমনে হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খাই আর পড়ে যাই। উঠে দেখি সেই ছেলেটি যেটি ক্লাসে আমাকে অপমান করেছিল। বাচ্চা, তার বাচ্চা, দিলি তো নোংরা করে। সরি ভাই, আসলে খেয়াল করিনি। আমি মাথা নিচু করে বললাম। খেয়াল করিসনি মানে? ছোট লোকের বাচ্চা, জানিস দাম কত আমার ড্রেসের? চিল দিয়ে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর হাসছে। ভাই যা বলার আমাকে বলেন, আমার বাবা মাকে কিছু বলবেন না প্লিজ। ছোট লোকের বাচ্চা, আবার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া দেখাচ্ছি। শার্টের কলার ধরে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে, ভাই আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ওই হকি স্টিকটা নিয়ে আয় তো। ওর বন্ধুকে উদ্দেশ্য করলো। ওর 5-6 জন বন্ধু হকি স্টিক দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। আমি শুধু বলতেছিলাম, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। প্রায় 10-12 মিনিট পিটানোর পর একটা মেয়ে আসে আর ওরা চুপ হয়ে যায়। হ্যাঁ, সকালের সেই মেয়েটি। আমি মনে মনে ভাবতেছিলাম, কি ভালো মেয়ে। নীলা, তুই এখানে? মেয়েটিকে উদ্দেশ্য করে, যেমন সুন্দর নাম তেমন চেহারাও সুন্দর। আরে এই খ্যাতটা নতুন এসেছে, আর তুই প্রথম দিন মেরে বিদায় করতে চাস রাব্বি? তাহলে এই ছেলেটার নাম রাব্বি? কি বলতে চাইছিস তুই নীলা? আরে বেব, কুল কুল। আমি বলতে চাইছিলাম, আজই যদি বিদায় করে দিস, বাকি দিনগুলো আমরা মজা করব কিভাবে? রাব্বি ভাবতেছে, আরে বেটা, এই ছেলেটা হবে আমাদের ভার্সিটির জোকার, যাকে দেখে সবাই মজা নিতে পারবো আর মুড ভালো হবে। আর তুই কিনা আজকেই মেরে বিদায় করে দিয়েছিস, পরে তো ভয়ে আর আসবে না। যা, ভালো কথা বলতেছিস তো? এভাবে তো ভেবে দেখিনি। বুঝছিস তো, এবার না হয় ছেড়ে দে,
যা, এবারের মতো ছেড়ে দিলাম তোরে। এই নে 500 টাকা, ঔষধ খেয়ে ব্যান্ডেজ লাগিয়ে নিস। এই বলে চলে গেল। আমি উঠতেও পারতেছিলাম না। আমাকে এমন ভাবে মেরেছে যে আমার শরীরে অনেক জায়গা কেটে গেছে। মাথার সামনে কেটে গিয়ে রক্ত পড়ছে, পায়ে অনেক ব্যথা, দাঁড়াতেও পারছিলাম না। আর কেউ সাহায্যের জন্য আসতেছিল না। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর হঠাৎ একটা মেয়ে আসে। সে আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায় আর সব কিছু করে দেয় পাশে থেকে। সব কিছু করার পর মেয়ে যখন আমার পাশে আসে তখন তাকে ভালোভাবে খেয়াল করি। হয়তো ততটা সুন্দর নয়, কিন্তু চেহারাটা মায়ায় ভরা। আমি অপলকভাবে তাকিয়েছিলাম তার দিকে। তার এক চুটকিনিতে আমার ধ্যান ভাঙে। কি দেখছেন এমন ভাবে? আসলে মানে আমি নিচে থেকে তাকিয়ে লজ্জায়। হয়েছে, আপনাকে আর মানে মানে করতে হবে না। তা আগে তো কখনো দেখিনি আপনাকে এই ভার্সিটি। আমি আজই জয়েন করেছি নতুন 3য় বর্ষে রসায়ন ডিপার্টমেন্টে। আমিও তো একই ডিপার্টমেন্ট। আপনাকে তো ক্লাসে দেখলাম না আজ। আমি প্রথম লেকচার অ্যাটেন্ড করিনি আজ। ও আচ্ছা, ওদের দুজনের বাবাই এই শহরের বড় ব্যবসায়ী। ওদের বাবার খুব নামডাক আছে, সেই কারণে ওরা যা ইচ্ছা তাই করে, সাবধানে থাকবেন। এই কথাটি বলল মেয়েটি আমাকে। আরে আমি কি ইচ্ছে করে লাগতে গেছি নাকি? তাহলে ওরা আপনার সাথে এমন করলো কেন? তারপর সবকিছু খুলে বললাম আমি। ও আচ্ছা। বাই দ্য ওয়ে, আপনার নামটাই জানা হলো না কিন্তু। আমার নাম সুমাইয়া। আপনার নাম কি? আমার নাম সাকিব। ওকে, আমার এখন উঠতে হবে, অনেক লেট হয়ে গেছি। ঘড়ি দেখতে দেখতে। আচ্ছা, ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি তাকে এখানে আনতাম। এখন আসি। বলেই চলে গেল। আমি তার যাওয়ার দিকে অপলকভাবে চেয়েছিলাম। অনেক মেরেছে, তাই 2 দিন থাকতে হবে। 2 দিনে সুমাইও দেখা করে গেছে আমার সাথে কয়েকবার। এখন আমরা বন্ধু। এই শহরে ও হলো আমার প্রথম বন্ধু। তার 2 দিন পর হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে বের হলাম। হ্যাঁ, আমি এই শহরে একটা ফ্ল্যাটে উঠেছি, সেখানে একাই থাকি। ওই দিন আর ভার্সিটি যাওয়া হয়ে ওঠেনি। পরের দিন একটু দেরিতেই ঘুম ভাঙলো, আর উঠে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজ সেই আগের মতোই পোশাক। ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখলাম রাজ আর নীলারা বসে আড্ডা দিচ্ছে। আল্লাহর নাম নিয়ে ওরা যেদিকে বসে আছে তার উল্টার দিক দিয়ে হাঁটা ধরলাম, কারণ আমি ঝামেলা চাই না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উল্টা পথ দিয়ে এসে দিকে ওরা এই পথের শেষ প্রান্তে বসে আছে দেখে মনে হচ্ছে আমারই অপেক্ষা করতেছিল। যাই হোক, আমি আল্লাহর নাম নিয়ে চলে যেতে নিচ্ছিলাম, তখনই ডাক দিল একটা ছেলে। রাজের সাথেই, মানে রাজের বন্ধু। এই খ্যাত, এদিকে আয়। বাকি সবাই হাসতেছে। আমি না শোনার ভান করে চলে যাইতেছিলাম। ওই ছেলেটা পিছন থেকে কলার ধরে টানতে টানতে রাজ আর নীলার সামনে নিয়ে গেল। ভাই, আমাকে এখানে এনেছেন কেন? আমি তো কিছুই করিনি। ওই ছোট লোকের বাচ্চা, তোকে এখানে কেন এনেছি তার কৈফিয়ত দিতে হবে এখন। শার্টের কলার ধরে রেগে প্লাস চিল্লিয়ে। না 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 ভাই, আসলে ওই প্রিন্সিপাল আসছে, এখন ছেড়ে দে। আর আমি দাঁড়িয়ে মুসকি মুসকি আর ভাবছি, কি ভাবছি সেটা এখন রহস্য থাকুক। ওরা ছেড়ে দিয়ে চলে গেল। ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি ভিন্ন গ্রহের প্রাণী। কেউ কেউ হাসতেও। আমি পরোয়া না করে ক্লাসে চলে গেলাম। 2টা ক্লাস শেষ হতেই একটা ছেলে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল আমি আশরাফুল। ছেলেটি খুব বড় লোক, কাপড় দেখলে বোঝা যায়, ব্র্যান্ডেড সকল কাপড় চোপড়। আমি বললাম আমি সাকিব, তবে হাত বাড়ালাম না। আমরা কি বন্ধু হতে পারি? আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না, আসলে আমি গরিব, আপনি কত বড় লোক তো তাই। দেখ ভাই, আমার কাছে বন্ধুত্ব বড়, টাকা পয়সা না। আর আমি ওদের মতো না। আজ থেকে বন্ধু তাহলে। হাত বাড়িয়ে দিয়ে আমিও কিছু একটা ভেবে হাত বাড়িয়ে বন্ধু হয়ে গেলাম। তারপর বলো বন্ধু, তুমি আর আপনি বলতে কিছুই নেই, তুই করে বলি। ঠিক আছে। চল এখন উঠি। কি হলো, ক্লাস করবি না? না, আজ আর ক্লাস করব না। আমিও কিছু না ভেবে ওর সাথে উঠে ক্যান্টিনে গেলাম।
ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলাম, কোথা থেকে একটা ছেলে এসে বলতেছে, এই খ্যাত চল ভাই, তোকে ডাকছে। কে ডাকছে? তোর সাহস কম না, মুখে মুখে তর্ক করিস। তোকে রাব্বি ভাই ডাকছে। ওকে চল। আমি দীর্ঘশ্বাস ফেলে আশরাফ আসতে চাইছিল, আমি না করে দিছি আর বলছি আমি দেখি আগে, পরে না হয় তোকে নিয়ে যাব। আমি আর ছেলেটি সেখানে যেতেই, কি ভাবছেন চর কাকে দিয়েছে? আমাকে না। আমি কিছু বুঝে ওঠার আগেই আবারও, হ্যাঁ আপনার ঠিকই ভাবছেন, দ্বিতীয়বার যে জ্বরটা সেটা আমার গালে পড়েছে, আর প্রথমবার যেটা সেটা ওই ছেলের গালে যে আমাকে এনেছে। ছেলেটি জ্বর খেয়ে চুপ হয়ে রাব্বির পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর নীলা তোর সাহস কি করে হয় আশরাফের সাথে বসার? রেগে কটমট করতে করতে, ও মা, ওই তো বন্ধুত্ব করতে আসছে, তো কথা বলবো না? মাথা নিচু করে, কারণ ঝামেলা চাই না। সে যাই হোক, ওর সাথে যাতে আর তোকে না দেখি। আমি আর এখন বন্ধু, বন্ধুর সাথে থাকলে সমস্যা কোথায়? ওর মতো একটা স্মার্ট ছেলে তোর মতো ছোট লোকের সাথে যায় না। তোকে যা বলছি তাই করবি। পারবো না। কি বললি তুই? মুখে মুখে তর্ক শিখে গেছিস? কি হয়েছে রে? রাব্বি একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে আমাদের কাছে এসে, দেখ শালা ফকিরের বাচ্চার ভাব বেড়েছে, আশরাফের সাথে বন্ধুত্ব করে। যখন রাব্বি চর দেওয়ার জন্য হাত উঠালো, তখনই আশরাফের হাত ধরে নিল আর বলল, দেখ ও আমার বন্ধু, তোদের সাথে ওর কি তা আমি জানি না আর জানতেও চাই না, তাই ওরে যাতে বিরক্ত করতে না দেখি। নীলার রাগ চরম পর্যায়ে, আর আমি ওকে দেখে খুব হাসতে ইচ্ছে করতেছিল আমার, তবুও হাসির ভেতরে চেপে রেখেছিলাম। তারপর আশরাফ বলল, সাকিব চল এখান থেকে। আমি আশরাফের সাথে যাওয়ার সময় নীলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসলে নীলার ভাই ও আশরাফের ভাই দুজনেই মাফিয়া, আর নীলার আপন ভাই আর আশরাফের খালাতো আশরাফের খালাতো ভাইরে কেউ নেই আশরাফের ফ্যামিলি ছাড়া, তাই আশরাফকে নিজের ভাইয়ের থেকে বেশি আদর করে, তাই ভার্সিটির সবাই আশরাফকে ভয় পায়। বাকিটুকু গল্পের সাথেই থাকেন, জানেন। তবে এটা যে আপনারা জানেন সেটা কিন্তু আবার হিরো জানে, আবার জানেও না। এটা একটা রহস্যর সাথে থাকলেই বুঝবেন। কলেজে এসেই ওদের সাথে লাগতে গেছিস কেন? আমি ওকে শুরু থেকে সব বললাম আর একটা দীর্ঘশ্বাস নিলাম। এত কিছু হলো কাল আর আমি জানতেই পারলাম না। আশরাফ এটা অবাক হয়ে বলল, কারণ গতকাল আশরাফ ভার্সিটি আসেনি আর আজ আসেনি সুমাইয়া। হ্যাঁ রে, বল আমার কি করা আছে? তাও ঠিক, তবে দূরে দূরে থাকবি। আচ্ছা ঠিক আছে, চল বাসায় যেতে হবে। তুই যা, আমার একটু কাজ আছে। আর শোন, তোর নম্বরটা দে তো। সরি রে দোস্ত, আমার কাছে মোবাইল নাই। আচ্ছা ঠিক আছে, এখন যা, কাল একটু আগে আসিস, তোর ভাবির সাথে পরিচয় করাবো। কিছু একটা ভেবে তারপর বলল। তারপর আমি আচ্ছা বলে সেখান থেকে চলে আসলাম। আমি ফ্ল্যাটে যাওয়ার জন্য হাঁটতেছিলাম, তখনই দেখি কয়েকটা ছেলে একটা মেয়ে নিয়ে পাশেই নির্জন একটা ভাঙা বাড়িতে নিয়ে যাচ্ছে। আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে তাদের পিছন পিছনে গেলাম। দেখে মনে হচ্ছে বখাটে ছেলে পেলে। তারা একটা বাড়ির ভিতরে ঢুকলো, আমিও পিছনে পিছনে ঢুকলাম। ঢোকার পরে একজন আরেকজনকে বলা শুরু করলো, কি মাল রে বাবা? আজ পার্টি হবে সেরকম মামা। দেখ ভাই, আমার এটা ঠিক মনে হচ্ছে না, ভয় করছে। বুঝতে বাকি নাই, চতুর্থ ছেলে কিছুটা ভদ্র আর ভীতু, আর দেখলে মনে হচ্ছে ওদের সাথে আজ প্রথম আসছে। তারপর, তোর ভালো না লাগলে চলে যা, তবে কাউকে কিছু বলবি না, বললে পরিণাম খারাপ হবে। আচ্ছা বলে ছেলেটি ভয় পেয়ে চলে গেল। তারপর বাকি তিনজন প্রচুর ড্রিঙ্কস করলো, আর আমি ওদের ড্রিঙ্কস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। আর সেই সময়টা এসে গেল, ওরা পুরো নেশায় ডুবে গেছে। কোথায় কোথায় মেয়ের নেশা সব থেকে বড় নেশা। নেশায় কিছুই মনে না থাকলেও ওই মেয়ের কথা ওরা ঠিকই মনে রেখেছে। মেয়েটা এখনো অচেতন অবস্থায়, তার মানে ওরা অজ্ঞান করে এনেছে। আর যখনই ওরা মেয়েটির কাছে যাবে, আমি ওদের সামনে যাই। নেশায় থাকার কারণে আমার চেহারা ওরা বুঝতে পারে না। তবে একজন বলে ওঠে, কে বে তুই? তোদের সব কয়টার জম। বলে আর দেরি করিনি, উরুম পেদানি শুরু করেছি লাঠি দিয়ে। নেশায় থাকায় আমার কাছে আসতেই পারতেছে না।
অনেক পিটিয়েছি, সারা জীবন মনে রাখবে। আর এমনভাবে পিটিয়েছি যাতে বহুদিন হাসপাতালে থাকতে হয়। মারতে মারতে আধামরা করে দিয়েছি। ওদের ছেড়ে এখন মেয়েটির কাছে গিয়ে কিছুক্ষণ ওকে জাগানোর বৃথা চেষ্টা করলাম, কিন্তু লক্ষ্য করলাম হাতে কিছু ছুরি দিয়ে কাটার দাগ। বুঝতে বাকি নেই এই ছেলেরা করেছে। তারপর আর কি, মেয়েটাকে কোলে তুলে নিয়ে গেলাম পাশের এক হাসপাতালে। ডাক্তার বললেন তেমন কিছু না, হাই ডোজ দেওয়ার কারণে ঘুমিয়ে আছে, এখন রেখেও যেতে পারবো না। দেখি মেয়েটার মোবাইল দিয়ে কাউকে কল করা যায় কিনা। মোবাইল হাতে নিয়ে দেখি লক করা, তবে মনে হয় কপাল ভালো ছিল, একটা কল এসেছে, তাতে লেখা ভাইয়া। আমি সাথে সাথে কল ধরলাম। কিরে তুই কোথায়? আসসালামু আলাইকুম। কে আপনি? আর এই ফোনেই বা আপনার কাছে কেন? আমার বোন কোথায়? আরে আরে শান্ত হন আগে একটু। আর আমি বাকি কথা বলার আগে থামিয়ে দিল। দেখ ভালোই ভালোই বলছি, বলে দে আমার বোন কোথায়, না হলে। তবে পুরাটা বলতে না দিয়ে থামিয়ে দিয়ে, আচ্ছা বিপদ তো মশাই, আগে আমার কথাটা শুনবেন নাকি? তারপর না হয় যা বলার বলবেন। আচ্ছা কি বলবেন বলেন। আমি যা বলবো তার উল্টো প্রশ্ন করবেন না। আমার বলা শেষ হলে তারপর প্রশ্ন করবেন, বুঝতে পারছেন? আচ্ছা। এই ফোনটা যার, তার আপনি কি হন? আমি ওর বড় ভাই হই। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি এই হাসপাতালে চলে এসে এই নাম্বারে কল দিবেন। তেমন কিছুই হয় নাই, আগে আসুন তারপর কথা হবে। অপর পাশ থেকে কোনো কথা না বলে দিয়ে কেটে দিলাম। প্রায় 30 থেকে 45 মিনিট পর কল আসলো। রিসিভ করতে বলল, আমি চলে এসেছি, রিসিপশনে আছি। আচ্ছা 302 নম্বর কেবিনে এসে পড়েন। কিছুক্ষণ পর তারা আসলো আর ওই মেয়েটিকে দেখলো বেডে আছে। ওরা সবাই ওকে তাড়াতাড়ি ডাকাডাকি শুরু করে দিল। হ্যাঁ, একা আসেনি, পরিবারের সবাইকে নিয়ে আসছে। তারপর আমি বললাম, দেখেন ওকে ঘুমোর ঔষধ দেওয়া হয়েছে, এখন রেস্ট করতেছে। এভাবে ডাকাডাকি করলে লাভ হবে না, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তারপর ওরা আমার কাছে জিজ্ঞাসা করলো কে আমি আর ওর অবস্থা এমন কেন। আমি সব খুলে বললাম। ওরা আমাকে ধন্যবাদ দিল। আমি বললাম এটা আমার দায়িত্ব ছিল। তারপর বিদায় নিয়ে চলে আসলাম ওদের থেকে। বাসায় আসতেই অবাক, আমার ফ্ল্যাট ভেতর থেকে লক। কে আসলো ভাবতেছি আর নিজের পকেট থেকে চাবি দিয়ে ভিতরে ঢুকতেই আমি অনেক বড় শক খেলাম, কারণ ভেতরে সোফায় বসেছিল বাবা, ভাইয়া আর ছোট মামুনি। আমি দেখে অনেক খুশিও হলাম, কারণ আমি অনেকদিন পর তাদের দেখলাম। ভেতরে পা দিতেই বাবার ডাক, সাকিব। বাসায় আসতে এত দেরি হলো কেন? আসলে আব্বু একটু, আমি পুরোটা বলার আগে থামি। তুই কি আবার শুরু করেছিস নাকি? আর আমার ছোট মাম আমাকে দেখেই জোরে ধরে আমার কোলে উঠে গেছে। আরে বাবা বলতে তো দিবে আমাকে। এবার আমিও রেগে গিয়ে, হ্যাঁ বলো। তারপর সবকিছু খুলে বললাম, আসার সময় যা যা হয়েছে। তারা শুনে খুশি হলো। তারপর আম্মু আর ভাবিও রান্নাঘর থেকে চলে এসেছে। আমি যখন বাসার ভেতরে এসেছি তখন তারা রান্না করতেছিল। আচ্ছা আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কেমন আছিস বাবা? আম্মু এই কথা বলল। এতদিন ছিলাম না, আজ একটু হয়েছিলাম ভালো, আর তুমি কান্না করে আবার মনটা খারাপ করে দিতেছো। তুমি কেমন আছো আম্মু? এতদিন ছিলাম না, আজ হয়ে গেছি আমার কলিজাকে দেখে। হ্যাঁ ওই তো আমার কলিজা, আর আমি তো কেউ না। হ্যাঁ রে, তোকে তো কুড়ে পেয়েছিল, তাই তোর প্রতি ভালোবাসা নাই। আমি পাইছি না তোকে, পাইছে ফাজিল কোথাকার। আমার কান টান দিয়ে ভালোবাসার খাতিরে একে অপরকে ছোট থেকেই তুই তুই করে বলে ডাকি। ও ও লাগছে স্যার। আমি ব্যথায় কান ছোটানোর বৃথা চেষ্টা করতেছি। কি শুরু করলি? থামবি তোরা? দেবজি তো আমাকে ভুলেই গেছে। এই যে সবার সাথে কথা বলতে গিয়ে ভাবির সাথে কথাই বলি নাই। আরে কি যে বলো না আমার সুন্দরী ভাবি, সবাইকে ভোলা গেলেও তোমাকে বলা যাবে না। আরে তা তো দেখতেই পাইলাম। আরে বুঝো না কেন, সবার সাথে কথা শেষ করেছি যাতে তোমার সাথে অনেকক্ষণ কথা বলতে পারি। হয়েছে হয়েছে, এবার তোরা খেতে চল, অনেক রাত হয়েছে। সবাই বাধ্য হয়ে খাবার টেবিলে চলে গেল। এখন একটু পরিচয় করিয়ে দেই আব্বু আম্মু ভাইয়া ভাবির সাথে। আব্বুর নাম সুরুজ আহমেদ,
আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বর্তমান মালিক। কোম্পানিটি দেশের 1 নম্বরে রয়েছে, যেটার দেখাশোনা ভাইয়া মোহাম্মদ রাকিব আহমেদ আর আব্বু দুজন করে থাকে। ভাবি জেসমিন আক্তার, আম্মু হোসনে আরা আর ছোট মাম্মামের নাম মাইশা। এই হলো ফ্যামিলি সম্পর্কে জানলেন এবং আরও অনেক কিছু জানবেন। নায়কের আরও একটি পরিচয় আছে, আস্তে আস্তে সামনে আসবে। তারপর রাতে সবার সাথে খেয়ে কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। এখানে আসার পর থেকে প্রায় দিন ফজরের নামাজের পর আর ঘুম আসেনি, একটু বাইরে হাঁটাহাঁটি করি, আর আজও তাই করলাম। বাসায় আসলাম 7:30 দিকে। আমাকে দেখে আম্মু ভাবি ভূত দেখার মতো চমকে গেল। যে ছেলে 10টার আগে ওঠে না, সে 7:30 সে কিভাবে তাদের সামনে? দেখি বাবা, তোর জ্বর আসছে কিনা? আরে কি করছো? কি কিছুই হয় নাই। তা ভাইয়া আজ এত সকালে কিভাবে? ভাবির ভাই নাই, তাই আমাকে ভাইয়ের মতো ভালোবাসে। এখানে আসার পর থেকে প্রতিদিন সকালে উঠি। যাই হোক, আমার ছেলেটা শুধরে গেছে। তারপর সবাই মিলে নাস্তা করে তাদের বিদায় দিয়ে সেই আগের মতো পোশাক পরে বেরিয়ে পড়লাম। কি ভাবছেন কাল পোশাক নিয়ে কথা হয় নাই কেন? তাহলে শুনুন, আমার বাসার চারপাশে আব্বুর লোক আছে, বাসার সবকিছু খবর সে পায়। আর আমার এরকম পোশাক পরা দেখলে বা শুনলে রাগ করবে, তাই বাসা থেকে বের হয়ে এক জায়গায় এসে চেঞ্জ করে নেই, আর বাসায় যাওয়ার আগে আবার চেঞ্জ করে। বাকি আরও কিছু আছে, সেটা আস্তে আস্তে জানবেন। তারপর হাঁটা ধরলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি যাইতে 20-25 মিনিট এর মতো সময় লাগবে হেঁটে হেঁটে যেতে। আরে ভাই, আপনারা কি ভাবতেছেন আমি কিপটামি করি তাই এত টাকা থাকতেও এত কম খরচ করে হেঁটে যাই? এর এক রহস্য অতীত আছে, যার কারণে এমনভাবে চলি। আস্তে আস্তে জানতে পারবেন। প্রায় 30 মিনিট পর ভার্সিটিতে পৌঁছে গেলাম। ভার্সিটির ভেতরে প্রবেশ করার পরই দেখলাম নীলা আমার দিকে আসতে, আর হাতে কাগজ। আর নীলা খুব রেগে আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওর ছেলে ফেলে আমাকে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সবাই এসে গেল, আর আশরাফ, সুমাইয়া ওরাও ছিল, আর কিছু স্যাররাও ছিল। তখন ওই আশরাফ বলে, কি হচ্ছে এটা কি নীলা? কি হচ্ছে মানে? এই ছোট লোকের বাচ্চা আমাকে প্রেমপত্র দিছে, আর সাহস কি করে হয়? দেখি কাগজটা এইদিকে দাও তো। নীলার হাত থেকে কাগজ নিয়ে পরে আমার দিকে তাকিয়ে। কিরে, এইসব কি? আমার দিকে তাকিয়ে, কি? আমি এইসব কিছু দেইনি। আর দাঁড়িয়ে দেখছিস কি? মার। দেখি দে তো কাগজটা। আশরাফ কিছু বলতে যাবে, আমি ইশারা দিয়ে না করে দিলাম। একজন মারতে আমি হকি স্টিক ধরে নীলার সামনে যাই। এমনটা দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। তারপর আমি বলি, এই যে ম্যাডাম শুনুন, এইটা আমি লিখি নাই। আর কি? আর আমার নাম সাকিব রায়হান না, আমার নাম সাকিব আহমেদ। আর নামটা দেখুন, আর আমার ব্যাগে খাতা আছে, হাতের লেখা চেক করুন। আমি এবার একটু রেগে বললাম। তারপর আমার বলা মতো সব চেক করে নীলা রাগে গজগজ করতে করতে চলে গেল। তারপর আস্তে আস্তে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি, আশরাফ, সুমাইয়া একসাথে হই, আরও কিছু বন্ধু সবার সাথে পরিচয় করায় দিল। সুমাইয়া কি চিনি সেটা আশরাফকে আগেই বলা। আর আশরাফের গার্লফ্রেন্ডের সাথেও আমাদের পরিচয় করাইয়া দেয়। আশরাফের গার্লফ্রেন্ডের নাম রিয়া, আমি রিয়া ভাবি ডাকি। তারপর ওরা সবাই আমাকে একটা বক্স দেয়। আমি জিজ্ঞাসা করি এতে কি আছে। খুলে দেখ। আমি কথা না পারিয়ে খুলে দেখি মোবাইল, খুব দামি মোবাইল। গরিব বলে করুণা করছিস আমার উপর? দেখ শালা, সবার সাথে যোগাযোগ করতে হয়, আর তুইও আমাদের বন্ধু। যোগাযোগের জন্য আমরা এটা গিফট করছি। ধন্যবাদ বন্ধু। চোখে জল এসে গেল, দুঃখের নয় সুখের। এভাবেই ঝামেলা আর স্বাভাবিকভাবেই মধ্যে 7 দিন চলে যায়। হঠাৎ স্যার এসে বলে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 3 দিনের ভিতর। তারপর আর কি, আমি ওদের বলি একটু সাহায্য করতে, ওরাও রাজি হয়ে যায়। এভাবেই যায় আরও 2 দিন। দেখতে দেখতে অ্যাসাইনমেন্ট জমাও দিয়ে দেওয়া হয়। আর আশরাফও কিছু কাজের জন্য 15 দিনের জন্য লন্ডন যায়। আর পরের দিন আড্ডা দিচ্ছিলাম। আড্ডা শেষ করে যেই না উঠে দাঁড়িয়েছি, তেমনি কেউ সে ধাক্কা মারে। আমি খেয়াল করতে পারি নাই। উঠে দাঁড়াতেই, কিরের বাচ্চা, দিলি তো দেশটা ময়লা করে। কি ভাবছেন আমার গালে পড়েছে? যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন, এইবার আমি দিয়েছি।
তাল সামলাতে না পেরে পড়ে গেছে আর গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভয়ে উঠে দাঁড়িয়ে, এই তোকে আমি ধাক্কা দিছি না তুই দিছিস? আমার এমন চিল্লানির আওয়াজে পুরো ক্যাম্পাস স্তব্ধ হয়ে গেছে। কেউ ভাবেনি আমার এমন রূপ বের হবে। মানে? আমার চিল্লানিতে ভয় পেয়ে। মানে করছিস কেন? আমি দাঁড়িয়ে আছি, তুই পেছন থেকে ধাক্কা দিছিস, তার উপর আবার গালি দাস। এবার সবকিছুর জন্য সরি বল, না হলে দেখবি আরো কত কি করি। সরি। মেয়েটির এমন কাণ্ড দেখে সবাই অবাক। মেয়েটি কে জানতে পারবেন। ওকে চল যা এখান থেকে। দুর্বল মুডটাই খারাপ করে দিল। আমি আবার বসে পড়লাম। তারপর একটু খেয়াল করে দেখি ভার্সিটির সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি চিড়িয়াখানার প্রাণী। আস্তে আস্তে ক্যাম্পাস স্বাভাবিক হতে লাগলো। আর অপরদিকে নীলা আর তার ফ্রেন্ডরা বলাবলি করছে, বাহ, ছেলে তেজও আছে দেখছি। আর নীলা ভাবছে এই ছেলের এই কণ্ঠ খুবই পরিচিত, কোথায় যেন শুনেছি, লাগতেছে ও আমার খুব কাছের কেউ। এইসবে ভাবছে নীলা, কিন্তু তার বন্ধুদের কথার দিকে তার খেয়ালই নাই। হঠাৎই প্রিয়ার ধাক্কায় ঘোর কাটে নীলার। কি রে, কি এত ভাবছিস? আবার প্রেমে টেমে পড়িস নাই তো? নীলা উদ্দেশ্য করে বলে আর সবাই হাসাহাসি শুরু করে দেয়। ছেলেটি খ্যাত হলেও দেখতে কিউট কিন্তু। বলেই চলে গেল। আর বাকি সবাই ওর দিকে চেয়ে দেখছে ওর যাওয়া। অপরদিকে সাকিবের বাকি বন্ধুরা সাকিবকে বলতেছে, শালা কাজ ঠিক করিস নাই। কেমন একটা ভাব নিয়ে। কি করলাম আমি? তুই আফিয়াকে জ্বর কেন মারলি? এখন বুঝতে পারলাম মেয়েটির নাম আফিয়া। তো কি করব? দোষ না করেই তার এমন অপমান সহ্য করব নাকি? তুই জানিস ওকে? কেউ? ও আচ্ছা, আমি একটু শান্তভাবেই বললাম। আর মনে মনে হাসতে লাগলাম আর বললাম, আমার আসল পরিচয় জানলে সামনে দাঁড়ানোর সময় পা কাঁপবে। অনেক কষ্টে হাসি চেপে রেখে, কিরে ভাই, তোর তো দেখি কোনো রিয়াকশন নাই। একটু অবাক হয়ে আমাকে বলল, আর দূর বাদ দে তো। জানিস আজ পর্যন্ত যত ছেলেদের পুলিশ নিয়ে গেছে, পরের দিন থেকে তার আর কোনো খবর থাকে না। এই শালা নিশ্চয়ই পাগল হয়েছে, তা না হলে ভয় এখনই চলে যেত। তারপর এই ক্যাম্পাসে 3টা BMW এসে থামলো। আগে পেছনে পুলিশের গাড়ি। ওদের কথা সবই শুনেছি, বোঝা বাকি নেই এরা কারা। তারপর গাড়ি থেকে ডিসিও নামলো, সাথে আফিয়া আর পুলিশ। পুলিশ ক্যাম্পাসে বলতেছে কার সাথে ঝামেলা হয়েছে আফিয়া মামুনির। আর আমার বন্ধুরা আমাকে এখান থেকে পালিয়ে যেতে বলতেছিল, আর আমি তাদের কথা না শুনেই হঠাৎ উপরে হাত তুলি। এটা দেখে রীতিমতো সবাই অবাক, কারণ কেউ চাইবে না নিচের পায়ে কোরাল মারতে। সবাই বলাবলি করতেছে খ্যাত শেষ। আর ওইদিকে এদের দেখে রাব্বিও পলায়ন করেছে। ও তাইলে তুই সে? আমাকে উদ্দেশ্য করে। আমি। মৃত্যু নিকটে তুই হাসতেছিস? রেগে আমার কলার ধরে, আরে কুল কুল, সব কথা এখানে বলবেন না থানায় নেবেন? আর সবাই ভাবতেছে এত কিছু দেখে নিশ্চয় ছেলেটা পাগল হয়ে গেছে। হাতে হাত করা পরিয়ে দিল আমার, আর আমাকে পুলিশের গাড়ি দিকে নিয়ে যেতে নিচ্ছিল। আর আমি আফিয়ার সামনে এসে ওর দিকে চেয়ে একটু মুচকি হাসি দিয়ে চলে গেলাম। ব্যাপারগুলো ওদের মাথার উপর দিয়ে যেতে লাগলো। নীলা আর রাব্বির বাবা ব্যবসায়ী হলেও আফিয়ার বাবা পাওয়ারফুল বেশি। আর নীলার ভাই আর আশরাফের ভাইয়ের কিছু করার ক্ষমতা নেই। আর অপরদিকে নীলার কাছে নীলার এক বান্ধবী ফোন দিয়ে বলে, জানিস নীলা, ওই খ্যাতটাকে আফিয়া পুলিশ দিয়ে উঠিয়ে নিয়েছে। কি বলছিস? এই ব্যাপারটা আগেই চিন্তা করেছিল। কাল থেকে চট দেখতে পাবো না রে। প্রেমে পড়ে নাকি? আরে কি যে বলিস, ওই খ্যাত চলে গেলে মজা করব কিভাবে? কথাগুলো লুকিয়ে। অপরদিকে হঠাৎ থানার বাইরে সেই রকম আওয়াজ হচ্ছে। থানার ভেতরে কেউ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ এক কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার। স্যার? কি হয়েছে? তুতলাচ্ছ কেন? আসলে স্যার। কি আসলে? আর বাইরে এত কিসের আওয়াজ? স্যার আসলে বাইরে আকাশে 6-7টা হেলিকপ্টার উঠতেছে, আর বাইরে 20-25টা খুব দামি দামি গাড়ি আসছে সবার হাতে। কি? এবার অফিসারও ভয় পেয়ে গেল। আর আফিয়ার বাবা আর ভাই কিছুই বুঝতে পারছে না। আফিয়াকে আগে বাড়ি পাঠিয়ে দিয়েছে। প্রিলোডেড আর্মস আছে। কি সব আবল তাবল বলছো? নেশা করো নাই তো?
ভয় তোতলাতে তোতলাতে বলে ফেললো, অফিসার ভয়ে কিন্তু নিজেকে একটু সামলে নিয়ে। আমি ভেতর থেকে শুনেছিলাম আর হাসতেছিলাম। এরা কারা আর কিভাবে বা জানলো? তাহলে শুনুন। জি স্যার, সত্যি বলছি। ফ্ল্যাশব্যাক। আমাকে যখন থানায় নিয়ে আসা হয় তখন আমি আফিয়ার বাবাকে দেখি। সে বসেছিল। আমাকে তাদের সামনে দাঁড় করানো হয়। তারপর বলে, তোর তো সাহস কম না আমার মেয়ের গায়ে হাত দিস? আপনার মেয়ে কি করেছে তা কি জানেন? তুই তো খুব বেয়াদব। রেগে আমাকে বলল, আপনার মেয়ে বলে দোষ কার তা জানার প্রয়োজন বোধ করবেন না নাকি? তোর দোষ কি তুই জানিস না? তুই আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছিস আর রাজি না হওয়ায় জোর করছিস ওর সাথে। কি? আমি প্রেমের প্রস্তাব দিলাম কবে? অফিসার আফিয়ার দিকে তাকিয়ে দেখি ও হাসতেছে। বুঝতে বাকি নেই যে আগের ছেলেগুলোকেও এভাবে মার খাইয়ে বিদায় করেছে। আমাদের সম্পত্তি হাসিল করার জন্য আসছিস? অনেকটা রেগে পড়ল। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করতেছিল। সম্পত্তির জন্য আমি প্রেমের প্রস্তাব দিছি? খুব হাসি পাচ্ছে, তবে হাসলে চলবে না। দেখছো বাবা কিভাবে হাসতাছে ছোট লোকটা? অফিসার লকআপে নিয়ে আচ্ছা মতো ডান্ডা দেন, তাহলে বুঝবে মেয়েদের টিচ করার ফল। মা তুই বাসায় চল এখন। না, আমি এখানেই থাকবো। জিদ করিস না, কাল আসছি, তাহলে বুঝবি ওর কি অবস্থা করি আমরা। আফিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু একটা ভেবে আফিয়া বলল আচ্ছা, তারপর চলে গেল। তারপর আফিয়া যাওয়ার পর কি হলো অফিসার, ইচ্ছে মতো দিন লকআপে নিয়ে? আমি একটু মুস্কি হাসি দিয়ে বললাম, আমি একটা কল করতে চাই। এমন কথা শুনে সবাই অবাক, আর আফিয়ার বাবা আর ভাই হাসতেছে। কাকে কল করবি, কে তোকে বাঁচাবে বলি হু হু করে হাসতেছে, সাথে আফিয়ারাও। যাকেই করি না কেন একটা কল করার পারমিশন দিতে পারছেন না? আচ্ছা, তোর মরার সময় এত হাসি পায় কিভাবে? আচ্ছা এই নে। সময় হলেই বুঝতে পারবেন আমি কি কল করতে পারি। আচ্ছা, ওইদিকে গিয়ে কল করে আসছি। আচ্ছা যা। 2 মিনিট পর আসলাম কথা বলে। তা কি বললি? তেমন কিছুই না। কিছু বলতে যাবে আমি থামিয়ে দিয়ে অফিসারকে বললাম, চলো লগাবে। সবাই অবাক আমার এরকম কাণ্ড দেখে, কারণ কে চাইবে নিজের ইচ্ছায় মার খেতে? আমাকে তারা মারা শুরু করে। তার 30 মিনিট পর থানার বাইরে কি হলো সেটা তো জানলেনই। ফ্ল্যাশব্যাক। অতঃপর কনস্টেবলের সাথে কথা বলার মাঝে ভেতরে ঢুকলো মন্ত্রী সাহেব। দেখতে তো সবাই অবাক, যে মন্ত্রী সাহেব এখানে কেন? তাহলে কি ছেলেটা? না, কেউ কিছু ভাবতে পারতেছে না। আফিয়ার বাবা ভাই তো দাঁড়িয়ে গেছে, মন্ত্রীর সাথে আছে পুলিশের প্রধান নির্বাহক। একে দেখে তো সবাই অবাক, কারণ এমন সময় তারা দুজন একসাথে। অফিসার সামনে আসলে সালাম দিতেই সবাই তো অবাক, কারণ চরটা অফিসারের গালে। কেউ বিশ্বাসই করতে পারতেছে না। স্যার। রাগ তোর স্যার, কাকে ধরে এনেছিস আজ? আফিয়ার বাবা ভাই পুরো ব্যাককেল হয়ে গেছে। একটা ছেলেকে নিয়ে এসেছি টিস করার অপরাধে। এবারও সবাই অবাকের চরম পর্যায়ে। কি হচ্ছেটা কি? এই যা, ওনাকে এখানে নিয়ে আয়, প্রধান নির্বাহক বলল। 2জন কনস্টেবল গিয়ে আমাকে নিয়ে আসলো। আমার অবস্থা থেকে মন্ত্রী আর প্রধান নির্বাহক ভয়ে কিছুই বলতে পারতেছে না। আর তাদের এই অবস্থা দেখে থানায় যারা ছিল তারা শকড। কে এই ছেলে, সবাই এটাই ভাবতেছে। বাবা তুমি ঠিক আছো? আরে মন্ত্রী সাহেব যে। আসলে বাবা ওদের ক্ষমা করে দাও। অনুরোধ করতে যাবে থামিয়ে দিয়ে। আরে মন্ত্রী সাহেব, আপনি তো আমাকে চিনেনই, কিছু করা হলে কি এতক্ষণ অপেক্ষা করতাম? কিন্তু বাবা। চিন্তার কিছু নাই মন্ত্রী সাহেব। এই নে তোর সাসপেন্ড ও ডিসমিস লেটার। অফিসার কিছু বুঝতেও যেও না ভেবে আমার পায়ে পড়ে যায় আর বলে, স্যার ওনাকে এবারের মতো ক্ষমা করে দেন, আর ভুল হবে না। তাই পা ছাড়িয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে। ভাই, আর জীবনে এমন হবে না। আফিয়ার বাবা ভাইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি শুধু প্রধান নির্বাহকের দিকে একবার তাকালাম আর সে সব বুঝে নিল। আর অফিসার বলল তার সাথে যেতে। তাহলে মন্ত্রী সাহেব আমি এখন আসি। বাবা একটা কথা বলার ছিল। আমি উল্টা দিকে তাকিয়ে বললাম,
চিন্তা নেই মন্ত্রী সাহেব, যেভাবে আসছেন ঠিক সেভাবেই পৌঁছে যাবেন। হেলিকপ্টারে এসেছে 30 মিনিটের মধ্যেই। আর এখানে যারা আছে তাদের বলছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না। আমি কে, কি পরিচয় সেটা আমি না চাইকে কেউ কোনোদিন জানতে পারবে। সো সময় নষ্ট করবেন না, একটু হেঁটে সামনে গিয়েই। আপনার মেয়ে বা বাইরের কেউ আজকের ঘটনা যাতে জানতে না পারে। কি বলবেন সেটা হয়তো আমাকে বলতে হবে না। আচ্ছা। তারপর সেখান থেকে চলে আসলাম, ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা করে আগের গেটআপে গেলাম সে ভার্সিটিতে। ভার্সিটির ভেতর প্রবেশ করতেই মাত্রই দেখলাম সবাই আমার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে আমি এলিয়েন। তারপর আস্তে আস্তে যেখানে আড্ডা দিতাম সেখানে চলে গেলাম বন্ধুদের কাছে। আমাকে দেখে ভূত বলে দৌড় দিল রাজু, আর আমাকে দেখে যেই না নিয়াজ দৌড় দিবে আমি ওর হাত ধরে ফেললাম। আর ভাই আমি তো কিছু করি নাই, আমাকে কিছু করবেন না। আমি কি করব? আপনি ভূত আমি জানি। শালা, স্বপ্ন না ভূত না, এটা আমি। সুমাইয়া, মায়া ওরা দূর থেকে দেখতেছিল। ওরে মারার পর কাছে আসে। আরে শালা তাই বলে তো জোরে মারবি? তো কি করব, জলজন্ত মানুষকে ভূত বানিয়ে দিছিস। আর ওইদিকে রাজু কোথায় যে গেছে তার আর খবর নাই। আমি এখানে থাকা কি অস্বাভাবিক কিছু? আরে ও সেটা বলে নাই। তাহলে তোকে তো কাল আফিয়ার ভাই নিয়ে গেল, তো আজ কিভাবে এলি? কিছুটা বুঝে গেছি, তবুও না বুঝার ভান করে। কিভাবে এলাম মানে পায়ে হেঁটে। তবে আজ ভার্সিটি শান্ত, নীলা, রাব্বি, আফিয়া কেউ আসেনি আজ এখানে। তা না হলে এভাবে আমার উপর গোয়েন্দাগিরি শুরু করছিস কেন? আজ পর্যন্ত আফিয়া যাদের পুলিশ দিয়ে ধরিয়েছে তাদের মধ্যে কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি। তো আমি কি করব? আরে আমার কপাল ভালো তাই। আমার পরিচয় জানলে আফিয়া কি, আফিয়ার বাপ দাদার 14 গোষ্ঠীরও সাহস হবে না। তাহলে শোন, আমাকে যখন নিয়ে যায় তখন এখানে মন্ত্রী এসেছিল, আর তাকে সব খুলে বলি আর প্রমাণ দেই দেখাই, তাই আমাকে ছেড়ে দেয়। মিথ্যা বললাম। কিছু ভাবলো, হয়তো বলবে, কিন্তু বলল না। এভাবে আড্ডা দিতেছিলাম। কিছুক্ষণ পরে আফিয়ার আগমন ভার্সিটিতে। আফিয়াকে ওরা কেমন করে দেখছে, কিন্তু তার কোনো রিয়াকশন নাই। হঠাৎই আফিয়া ক্যাম্পাসে আমাকে দেখে ও নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছে না যে আমি এখানে। ওর আগে ফুসতাছে, আমার দিকে এগিয়ে এসে কিছু বলবে মনে হয়, তার আগেই কি ম্যাডাম তুই এখানে কিভাবে? কিভাবে আবার পায়ে হেঁটে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ তুই শেষ। এখান থেকে চলে যা এখন। আরে দেখ কি হয়। তোর ভয়টাই বলতে কিছু নাই। আগে আগে দেখো হতা হে কিয়া। হাসি দিয়ে আফিয়ার কাছে গেলাম। ওর এতক্ষণে কথা বলা শেষ, আর মুখ বাংলার পাস হয়ে গেছে। আমি তো বুঝে গেছি। ভার্সিটির সবাই আমাদের দিকে তাকিয়ে অবাক করে তাকিয়ে রয়েছে। কেউ কিছুই বুঝে উঠতে পারে নাই। এতক্ষণে রাব্বিও ভার্সিটিতে আসছে আর সবকিছু দেখছে। তবে নীলা আজ ভার্সিটি আসে নাই, কারণটা অজানা। তোকে তো আমি দেখে নিব। তাহলে আপনার ফোন দিয়ে আমার একটা ছবি তুলুন, যখন ইচ্ছা দেখতে পারবেন। তারপর সেখান থেকে আফিয়া ড্রাইভার নিয়ে চলে গেল। কোথায় গেল জানা নেই। তারপর বন্ধুদের কাছে গেলাম। ওরা দেখি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আরে মুখ বন্ধ কর, না হলে হাতি ঢুকে পড়বে। ওরা মুখ বন্ধ করে আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে আর বলতেছে, তুই খুবই রহস্যজনক। হয়তো আবার হয়তো না। তারপর এভাবেই আড্ডা দিতে থাকি। কিছুক্ষণ পর রাব্বি ওর দলবল সহ আমাদের সামনে আসে। ওই শালা খ্যাত, এদিকে আয়। দেখে বোঝা যাচ্ছে আমি কে জানার জন্যই ডাকছে। জি বলেন। তোর বাড়ি কই? তোর ফ্যামিলিতে কে কে আছে? কেন ভাই, কি দরকার? বুঝতে পারছি সে কি জানতে চাইছে, তবে কিছুই বুঝতে দিলাম না। ওই তোর সাহস কম না, তর্ক করিস? বলবি কে না বল? না বলবো না। ওই তোরা শালারে। হঠাৎ কল আসে আর থেমে যায়। ওই পাশ থেকে কি বললো শোনা যায় নাই। রাব্বি শুধু বলছে আচ্ছা। ওই তোরা চল এখন। ওর চেলাফেলাদেরকে বলল, ভাই এটাকে কি করব? ওদের মধ্যে একজন এই কথাটা বললো আমাকে উদ্দেশ্য করে। এই শালাকে পরে দেখে নিব বলে চলে গেল সাথে বাকি সব চেলাফেলাদের নিয়ে।
এভাবে আড্ডা দিয়ে সেখান থেকে বাসায় এসে খেয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই কাটে 2 দিন। আর এই 2 দিন ভার্সিটিতে নীলা, রাব্বি, আফিয়া কাউকে দেখা যায়নি, তাই ভার্সিটি একদম শান্ত। আজ ভার্সিটি থেকে একটু আগে এসে পড়ি। বিকালে রেস্ট করে ঘুমিয়েছিলাম। রাতে একটু বের হই একটা দরকারে। রাত তখন 11টা। নির্জন একটা রাস্তা দিয়ে আসতেছিলাম। হঠাৎই কোনো মেয়ের চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছে খুব বিপদে। আমি আওয়াজ ফলো করে সামনে এগিয়ে যেতেছিলাম। এগিয়ে যখন সামনে যাই, দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর মেয়েটা বাঁচার জন্য ছটফট করতেছে। আমি কাছে যাইতেছি আর দেখলাম মেয়েটিকে একটা বস্তায় ভরে ফেললো। আমাকে দেখে ওরা বলল, কিরে এখানে কি চাই? আমাকে উদ্দেশ্য করে, মেয়েটিকে ছেড়ে দিন। হা হা হা, তুই বললেই ছেড়ে দেবো নাকি? ভালো হবে না কিন্তু বলে দিলাম। এই শালার দেখি তেজ অনেক। চল শালারে এখানেই মেরে পুঁতে দেই। তারপর ওরা আমার দিকে এগিয়ে আসতেছিল আর আমি মুচকে হাসি দিয়ে এক একটাকে এমন ভাবে মারলাম যে ওরা কল্পনা করতে পারেনি। মারার পরে বলছিলাম না খারাপ হবে তোদের জন্য। ভাই মাফ করে দিন ভাই, আমাকে টাকা দেওয়া হয়েছে ওকে নেওয়ার জন্য। আমি একটু অবাক হয়ে গেলাম। আমি এখনো মেয়েটিকে দেখি নাই, তবে ওদের বললাম, কে? বুকের উপর পানা দিয়ে। ছেলেটির নাম রাব্বি, আমাদের 1 লাখ টাকা দিয়েছে। ঠিক আছে যা তোরা, এখন পরবর্তী সময় পেলে মায়ের দিয়া ভর্তা বানাই দেবো। তারপর ওরা চলে গেল। তারপর আমি আস্তে আস্তে বস্তার দিকে গেলাম। বস্তাটি খুললাম আর মেয়েটির মুখের দড়িও খুললাম আর হাত পা সব খুলে দিলাম। মেয়েটির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটি যখন জড়িয়ে ধরলো তখন খুব চেনা চেনা লাগতেছিল, তবে অন্ধকারে কারণে মুখটি দেখতে পেলাম না। হঠাৎই মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ চমকানোর আলোতে মেয়েটির চেহারা খানিক ফুলে উঠল। আমি প্রথম ভাবলাম ভুল দেখছি। দ্বিতীয়বার যখন দেখলাম তখন অনেক বড় শক খেলাম। আপনি? হ্যাঁ হ্যাঁ আমি। মেয়েটি কান্না করতে করতে এই কথাটি বলল এবং আমাকে জড়িয়ে ধরল। কি ভাবছেন মেয়েটি কে? আসুন জেনে নেই। মেয়েটি আর কেউ না, মেয়েটি হলো নীলা। হ্যাঁ নীলা। আপনি এখানে এই অবস্থায় কেন? অনেক লম্বা কাহিনী, এখন তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি শুনে অনেকটা অবাক হলাম, কিন্তু একটু কিছু বলতে যাব থামিয়ে দিয়ে। চল এখন হাসপাতালে ভর্তি বাবা, এই হাসপাতালে নিয়ে চলো আমা। বলতে বলতেই সেন্সলেস হয়ে গেল। আমি কিছুই বুঝতেছিলাম না। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরতেছে, কিন্তু কোনো উত্তর নাই। তবে এখন প্রশ্ন আর উত্তর নিয়ে চলবে না, হাসপাতালে যেতে হবে। হাসপাতাল বেশি দূরে না। আমি নীলাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গেলাম। হাসপাতাল ছিল 10 মিনিটের পথ, আর যেহেতু ওই কোলেই ছিল তাই 15 মিনিট লাগছে। আর হাসপাতালে পৌঁছাতেই নীলার মা আমাদের দিকে আসে আর মেয়েকে দেখেই কেঁদে দেয়। আমি তাড়াতাড়ি বেড়ে দেওয়ার ব্যবস্থা করি। ডাক্তার বলল 3 দিন নাকি কিছু না খাওয়ার কারণে এই অবস্থা, তবে এখন স্যালাইন আর ঘুমের ওষুধ দিছে, তাই কাল সকালের আগে ঘুম ভাঙবে না। তারপর আমার মনে হলো নীলার বাবা নাকি এই হাসপাতালে, তাও আবার সরকারি হাসপাতাল। ব্যাপারটা মাথায় আসতেছে না। আমি কেবিন থেকে বেরিয়ে যে নীলার মা আর ডাক্তারের কথোপকথন। প্লিজ আমার স্বামীকে বাঁচান। দেখেন কালকের মধ্যে অপারেশন করতে হবে আর 10 লাখ টাকা জমা করতে হবে, না হলে কিছু করার নেই আমাদের। প্লিজ ডাক্তার, আমার কাছে এখন এত টাকা নেই। দেখেন টাকা জমা না দিলে কিছুই করতে পারবো না। আমি তো অবাক, এত বড় ব্যবসায়ী তার কাছে 10 লাখ টাকা নেই, কিছুই মাথায় ঢুকছে না। ডাক্তার সাহেব অপারেশনের ব্যবস্থা করুন, সকালে টাকা জমা দেওয়া হয়ে যাবে। আমি ডাক্তারকে থামিয়ে বললাম। ডাক্তার আমার দিকে একবার আবার নীলার মায়ের দিকে সে আচ্ছা বলে চলে গেল। তারপর, বাবা খুব বড় উপকার করলা। ছেলেকে এভাবে বলছেন কেন? ওনাকে দেখে কাকে যেন মনে পড়তেছে, আবার পড়তেছে না। না আসলে বাবা। চলেন আমার সাথে। আমি আন্টিকে নিয়ে হাঁটতে শুরু করলাম। বাবা কোথায় যাচ্ছিস এত রাতে? আরে আগে চলুন, গেলেই দেখতে পাবেন। হাসপাতালের পাশে একটা রেস্টুরেন্ট ছিল খোলা, সেটাতে গেলাম। আন্টিও পেছন পেছন আসলো। আমি বললাম বসেন। বাবা খিদে নাই। তা তো মায়ের মুখে দেখতে পাচ্ছি। আমি আর কিছু না বলে খাবার অর্ডার করলাম।
আন্টি ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না। তারপর একসাথে খাওয়া দাওয়া করে আঙ্কেলের জন্য হালকা কিছু নিয়ে হাসপাতাল চলে এলাম। ওইদিকে নীলার কাছে একটা নার্স রেখে গেছি, যাতে আমি আসার আগ পর্যন্ত না ঘুমায় আর পাহারা দেয়, কেউ আসতে নিলেই যাতে জানায়। তারপর খাবার নিয়ে আঙ্কেলের কেবিনে ঢুকে তো আমি 1000 ভোল্টের শক খেলাম, কারণ উনি আর কেউ না, উনি হলেন আমার বাবার ছোটবেলার বন্ধু বলতে পারেন, বেস্ট ফ্রেন্ড আফজাল চৌধুরী। একটা অ্যাক্সিডেন্টের পরে ওনাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার মানে নীলা আর কেউ না, আমার নীলু। ভাবতেই খুব খুশি লাগছে। আর আন্টিকে দেখলে কেন পরিচিত মনে হয় এখন বুঝলাম। আন্টিকে মাত্র 3 বার দেখছি, আর আঙ্কেল প্রায় আসতো বাসায়, তাই আঙ্কেলের চেহারা মনে আছে। প্রায় 15 বছর পর দেখলাম আঙ্কেলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনলাম না, এই কথাটা বললো। ও হচ্ছে নীলার বন্ধু, আর তোমার অপারেশনের টাকাও ও দিবে। চোখের জল আঁচল দিয়ে মুছে। তা বাবা, তোমার নাম কি? জি সাকিব। চোখ দিয়ে জল বের হচ্ছে, তবে খুশির জন্য। তা বাবা, তুমি কাঁদছো কেন? আমাকে ভুলে গেছেন? আসলে বাবা, আমার মনে আসছে না। আন্টি নির্বাক দর্শকের মতো দেখছে, আর আঙ্কেলের মতোই কিছুই বুঝতেছে না। 15 বছর আগের কথা মনে আছে? মনে আছে আপনার সেই বন্ধু সূর্যের কথা, আপনার কলিজা? তো তুমি চিনো কেমনে? কে তুমি? আন্টি অবাক হয়ে গেছে, কারণ তারা ছাড়া এই কথা এই এলাকার কেউ জানে না। কিভাবে চিনবেন? সেই ছোট্ট মাহি তো বড় হয়ে গেছে। আমি কান্না করতে করতে বললাম, ছোটবেলায় সবাই আদর করে মাহি বলে ডাকতো, আর নীলাকে সবাই নীলু বলে। সেই অ্যাক্সিডেন্টের পরে সব উলটপালট হয়ে যায়। এবার আঙ্কেলও কান্না করে জড়িয়ে ধরলো। আন্টিও এইবার দাঁড়িয়ে থাকতে পারলো না। এটা যে দুঃখের কান্না নয়, এটা যে সুখের কান্না। তারপর সবাই একটু স্বাভাবিক হলাম। তারাও আমাদের খুঁজছে, আমরাও খুঁজছি। যখন এমন হয় তখন আমাদের পরিবার ছিল মধ্যবিত্ত, আর আব্বু আর আঙ্কেল মিলেই আমাদের ব্যবসা শুরু করেছিল, যেটার নাম পাল্টে এখন আব্বু আর ভাইয়া সামলায়। তারপর আমাদের মাঝে অনেক কথা হয়, আর এত বছরের খুশি আর ধরে রাখার মতো নয়। তারপর, আচ্ছা আঙ্কেল, এইসব কি? আপনি এখানকার ব্যবসায়ী, নামি দামি, আর আপনার এই অবস্থা কেন? আমার জানা মতে তো নীলুর কোনো ভাই নাই। তাহলে ছোটবেলা থেকে আমি যে নীলুকে ভালোবাসি, সেই নীলুই হচ্ছে নীলা। অনেক লম্বা কাহিনী বাবা। তবু আঙ্কেল, আমি জানতে চাই, রাব্বির কি সম্পর্ক এর সাথে? রাব্বি? জি আঙ্কেল, বলেন। কেন রাব্বি নীলুকে তুলে নিতে চাইছিল? কি? হ্যাঁ, ওকে যখন কিডন্যাপ করার চেষ্টা করে আল্লাহর রহমতে, তখনই আমি যাই সেখানে, আর তার ফলে আজ আপনাদের সাথে দেখা। একেবারে কথাগুলো বলে ফেললাম। আন্টি আঙ্কেল তারা একে অপরের দিকে তাকালো। তারপর, তাহলে শোনো বাবা। ফ্ল্যাশব্যাক। তুমি ঠিকই বলেছ, আমাদের ছেলে সন্তান ছিল না। তবে 15 বছর আগে আমরা একজনকে অসহায়ভাবে রাস্তায় পাই। আমরা তাকে আমাদের সাথে নিয়ে নেই, আর আমাদের পরিবারের একজন করে তুলি। তার নাম দেই রিফাত চৌধুরী। তারপর ওদের এখানে একটা স্কুলে ভর্তি করে দেই। কিন্তু রিফাত পড়ালেখা বাদেও নেতামি করতে পছন্দ করত। আমরা প্রথমে ভাবি তেমন কিছু না, আর দেখে দেখতে 15 বছর চলে যায়, আর আজ রিফাত একজন নামকরা মাফিয়া হয়ে উঠেছে। এই কথাগুলো বলল আঙ্কেল। আরও বলল, আমাদের সবকিছুই ঠিক ছিল। 4 দিন আগেও আমরা ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ রিফাত বলে, নীলার বিয়ে ঠিক করেছি। এইসব কি পাগলের মতো বলতেছো? কি সব মানে? ওর বয়স হয়েছে, ওর জন্য পাত্র দেখার অধিকার আছেই আমার। না, নীলার বিয়ে আমি ঠিক করে রেখেছি আমার বন্ধুর ছেলের সাথে। তারপর এই নিয়ে অনেক কথা হয়। শেষে রিফাত হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাত যখন 2টা, হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। চাকররাও ছিল না, আর আমি আর তোমার আন্টি গিয়ে দরজা খুলি, আর সামনে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে ছিল রিফাত আর রাব্বি আর রিয়াজউদ্দিন সরকার, রাব্বির বাবা। বুঝতে বাকি নাই রিফাত ওদের সাথে হাত মিলিয়েছে। আমি বরাবরই রিয়াজউদ্দিনের থেকে ব্যবসায় এগিয়ে, এতে ওর সাথে কিছু শত্রুতা আছে বললেও বলতে পারো। তারপর আমরা কি বলবো, তোয়াক্কা না করেই ভিতরে গিয়ে সোফায় বসে পড়লো। আর এমন সময় নীলাও ঘুম থেকে উঠে এত রাতে এদের দেখে অবাক। ওরা তো
মাথায় কিছু আসতেছে না। তারপরেই নে সাইন কর। কিসের পেপার? তোর প্রপার্টির পেপার। মানে? মানে 60%, রিফাত বাকি 40%, আমার ছেলে রিফাতের নামে করা। এইসব কি হচ্ছে রিফাত? রিফাত নীলাকে ভালোবাসি আর নীলাকে বিয়ে করতে চাই, আমিও এটাই চাই। নীলার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, ওইটার তালাক না হওয়া পর্যন্ত বিয়ে করানো যাবে না। ঠিক আছে, এখন এই পেপারে সাইন কর। না, করব না। দেখেন আঙ্কেল, নীলাকে আমি ভালোবাসি, আর বিয়ের পর যা দিবেন তা তো আমারই। আমি তোকে বিয়ে কোনো দিনই করবো না। বিয়ে তো আমাকেই করতে হবে। এখন ভালোই ভালোই সাইন কর, না হলে আজ রাতে তোর মেয়ের সাথে আমার ছেলে সব করে ফেলবে। আর কোনো উপায় না পেয়ে সাইন করে দেই। কি আর করবে, বাঁচার কোনো উপায় যে আর তার নাই। হ্যাঁ, এই কাজ শেষ। কাল আমরা আসতেছি, তোর মেয়েকে বউ করে নিয়ে যাব। এই বিয়ে করার থেকেও মরে যাওয়া ভালো। তা হচ্ছে না সোনা, তুমি এমন কিছু করলে তো তোমার মা বাবা শেষ হয়ে যাবে। ভাইয়া, তুই কিছু বলবি না? আমি তোর ভাই না, আমি তাদের কেউ না, তাই তো তাদের সাথে এমন করলাম। তারা আর কিছু বলল না, বাকি সবাই চলে গেল। আঙ্কেল মাথায় হাত দিয়ে বলতেছে, এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, ঠিক জায়গায় সবল দিয়েছে। না, এখন ভেঙে পড়ার সময় নয়। ওই নরপশুদের হাত থেকে নীলাকে বাঁচাতে হবে। তাই ওই দিন রাতে বাড়ির বেসমেন্ট দিয়ে পালিয়ে এসে পড়েছি। আর হঠাৎ ওই হার্ট অ্যাটাক হয়, আর এখানে 3 দিন। আর আজকে থেকে তো সবই জানোই। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমানে আঙ্কেল সব আগের মতো করে দেব, চিন্তা করবেন না। আর নীলার ব্যাপারে নিশ্চিত থাকুন, আমি আছি এখন। হ্যাঁ বাবা, তোমাকে দেখেই ভরসা পেলাম। তবে এখন রেস্ট নিন, কাল আবার অপারেশন। এটুকু বলে চলে আসলাম। তারা বুঝেছে আমি নীলার পাশে থাকবো, তাই তারা রেস্ট নিতে শুরু করে দিল। আমি নীলার কেবিনে এসে ঘুমন্ত পরীটাকে দেখতে লাগলাম। কতই না মায়াবী চেহারা, কিন্তু কত রাগ। নীলু তো এমন অহংকারী ছিল না, তবে এমন হলো কি করে? বিষয়টা জানি কেমন লাগছে। আমিও ভাবতে ভাবতে নীলুর পাশের চেয়ারে ঘুমিয়ে গেলাম। সকালে কারো আওয়াজে ঘুম ভাঙলো। তখন 7টা বাজে। দেখি নীলা ওঠার চেষ্টা করছে। আমি গিয়ে ধরলাম আর বললাম, আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। নীলা ধরে নীলাকে বসিয়ে দিলাম। কিছু না খাওয়ার ফলে অনেক দুর্বল শরীর। না, আমি ঠিক আছি। বাবার অপারেশনের টাকা আনতে হবে। টাকার ব্যবস্থা হয়ে গেছে, অপারেশন 11টায়। এখন আপনি রেস্ট নিন তো। টাকা কোথায় পেলে? ওইটা জেনে আপনি কি করবেন? না মানে? আপনি বসেন, আমি খাবার নিয়ে আসতেছি বলে চলে এলাম হাসপাতালের বাইরে। বাইরে এসে নীলা আর আন্টি দুজনের জন্য সকালের খাবার নিয়ে গেলাম। সকালে খাবার নিয়ে আন্টির কাছে গেলাম, খাবার দিলাম, পরে চলে আসলাম নীলার কাছে। খাবার সামনে রাখলাম, বললাম খেয়ে নিন, কিন্তু খিদে লেগেছে, কিন্তু হাতের জন্য পারছে না। আমি বুঝে হাতটা ধুয়ে এসে খাবার হাতে নিলাম, বললাম হা করেন। নীলা কিছুক্ষণ চেয়ে থেকে হা করলো। এভাবে খাইয়ে দিলাম, আর নীলা বাচ্চাদের মতো খেয়ে নিল আর রেস্ট করতেছে। দুজনেই নীরব। হঠাৎ নীরবতা ভেঙে নীলা বলল, আসলে কলেজের জন্য আমি খুবই দুঃখিত। হঠাৎ কেন? আপনাকে বাঁচালাম বলে? না, আসলে কি আসলে? আসলে আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, আর চাই না কারো মায়ে পড়তে, তাই ওরকম ব্যবহার করতাম। কাকে ভালোবাসেন? মাহি নামে ছেলে, আপুর বেস্ট ফ্রেন্ডের ছেলে। তা এখন সে কোথায়? 15 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে সব হারিয়ে যাই, তাকেও হারিয়ে ফেলি, কিন্তু রোজ কাঁদি আর দোয়া করি তাকে যেন পাই। ও, তোমার মধ্যে মাহির ছোটবেলা পেয়েছিলাম, তাই এমন করেছি। কিন্তু সেদিন মাফ যাব, ওই দিন আফিয়া। এই যে শুনুন। ও হ্যাঁ বলার সাথে সাথে ওর দেওয়া ছোটবেলার সেই খেলনা আংটি যেটা কিনেছিলাম আর ওকে দিয়েছিলাম, কিন্তু যেখানে ও হারিয়ে যায় সেখানে এটা পেয়েছিলাম। এরপর থেকে এটা সবসময় সাথে রেখেছি। হাঁটু ঘিরে বলতে লাগলাম, আমাকে কি তোমার ছোট্ট মিহি সোনার আব্বু হওয়ার সুযোগ দেবে? দেবে কি রাতের আধারে পাশে হেঁটে চলার সুযোগ? বাসবে কি ভালো আমাকে সারা জীবন? দিবে কি তোমার ছোট্ট 2 রাজকন্যার পাপা হওয়ার সুযোগ? নীলু, তুমি আমাকে যত ভালোবাসো তার থেকেও দ্বিগুণ বেশি ভালোবাসি আমি তোমাকে। নীলু, তোমাকে বড্ড ভালোবাসি, বড্ড বেশি।
আংটিটা ওর দিকে দিয়ে ও অবাক হয়ে চেয়ে আছে, কারণ এই আংটি ছোটবেলায় আমি ওকে দিয়েছিলাম, আর নীলু বলে শুধু আমি ওকে ডাকতাম। মারলে কেন? এতদিন বলিস নাই কেন তুই আমার মাহি? বুঝেছি, মহারানী অনেক রেগে আছে। ওর পাশে গিয়ে বসলাম আর বললাম, আরে আমি তো রাতে জানছি তুমি আমার নীলু। মানে? সব খুলে বললাম। 15 বছর পর সব আবার শুরু হতে নিল। এরই মধ্যে নীলা একটু সুস্থ হয়ে উঠেছে, হাঁটতে পারে। কেবিন ছেড়ে বেরিয়ে পড়লাম। কেবিন থেকে বের হতেই একটা মেয়ে পিছন থেকে জোরে ধরলো। মেয়েটিকে দেখতে পারলাম না। সামনে যখন আসলো দেখে অবাক, কারণ মেয়েটি ছিল ওই দিন যাকে রাতে বাঁচিয়েছিলাম। মেয়েটার নাম জানি না। মেয়েটির সামনে এসেই আবার জোরে ধরলো, আর ওই দিকে ম্যাডামের দিকে চেয়ে তো আমি অবাক। অগ্নি মূর্তির মতো চেয়ে আছে, মনে হচ্ছে এখন খেয়েই ফেলবে। কি হয়েছে, এভাবে ধরছেন কেন? কি চাই? আমি মনি, মনে আছে ওই দিন বাঁচিয়েছিলে? তো এইভাবে ধরছেন কেন? ছাড়েন। আমি তোমাকে ওই দিনের পর অনেক খুঁজেছি, কিন্তু যখন পাইছি তখন অবাক হয়ে যাই। গরিব হয়ে এতিমদের জন্য তোমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলেছি। দুঃখিত, আমি আপনাকে ভালোবাসি না। কেন ভালোবাসো না? আমার টাকা পয়সা সব আছে। আমি ছোটবেলা থেকেই ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। ওর মতো গরিব ছোট লোককে বিয়ে করে কি? তোর সাহস তো কম না, আমার সামনে আমার বউকে অপমান করিস। চরটা বেশি জোরেই দেই নাই, দিলে তাল সামলাতে পারতো না, তাই নিজেকে কন্ট্রোল করে একটা সীমার মধ্যে চর দিছি। তুমি আমাকে মারলে এই ছোট লোকটার জন্য? জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে মারে নাই, আর তুমি আমাকে মারলে, তাও আবার এর মতো মেয়ের জন্য। এই মেয়েকে দেখে নিব। কে এই মেয়েটা? এতক্ষণ শুধু আমাদের কথা শুনতেছিল, এখন বললো। আরে ওই দিন পরে সব খুলে বলবো, চলো। এখন আঙ্কেলের অপারেশনের সময় হয়ে গেছে। হঠাৎ কোথা থেকে ডাক্তার এসে বলল অপারেশন করতে পারবেন না। মেজাজ গেল খারাপ হয়ে। কেন করতে পারবেন না? দেখেন, এই অপারেশন করে নিজের ফ্যামিলি আর চাকরি ছাড়া হতে চাই না। কে বলেছে আপনাকে সব? ডাক্তার দেখেই ভয় পেয়ে যায় আর বলে, তোফাজ্জেল হোসেন, সে আমাদের অর্ডার দিয়েছে। আপনি অপারেশন শুরু করুন, তোফাজ্জলের ব্যবস্থা আমি করতেছি। স্যার, আমার পরিবার যাতে কিছু না হয়। টেনশন করবেন না, আমি সামলে নিব। তারপর আঙ্কেলকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো, আর অপারেশন শুরু হলো। আমি অনেক কষ্টে নীলুকে বুঝিয়ে সেখান থেকে তোফাজ্জেল হোসেনের বাসার দিকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম এবং উদ্দেশ্যে বের হলাম। অপরদিকে হাসপাতালের চারপাশে লোক রেখে আসছি, যাতে সমস্যা হলে জানায় আর ওরাও কিছু একটা করতে পারে। প্রায় 40 মিনিট পর পৌঁছে গেলাম তোফাজ্জল হোসেনের বাড়ি। আর এই তোফাজ্জল হোসেন আর কেউ না, আফিয়ার বাবা। তারপর ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি মনি দাঁড়িয়ে আছে। তোমার অপেক্ষায় ছিলাম। তাই? তুমি আসতেছো না কেন? খুশিতে। মরার আগে হেসে নে। কে মারবে আমাকে? দেখিস কে মারে। বস, এখানে চাচু আর বাবা আসুক, তারপর কথা হবে। এই কথাটি বললো আমাকে মনি। বসার জন্য ইশারা করে। অপরদিকে নীলু অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছে মাহি। আর নীলু ভাবতেছে সাকিব গেল, এখনো আসতেছে না কেন, কোনো বিপদ হলো না তো, এসব ভাবছে আর পায়চারি করছে। এদিকে কিছুক্ষণ পর আফিয়ার বাবা আর মনির বাবা এলো কাজী নিয়ে। কার বিয়ে? কাজী, বিয়ে পড়ানো শুরু করুন। আমাদের মেয়েদের কোনো চাওয়া আমরা অপূর্ণ রাখি না। আমি তো বিয়ে করব না। তুই বিয়ে না করলে যে এইদিকে এই মেয়ের বাবা মারা যাবে। তাই নাকি? মুস্কি হাসি দিয়ে সামনে তাকালাম। সাথে সাথেই আফিয়ার বাবা চমকে গেল আর হাত থেকে মোবাইল পড়ে গেল। সে ভাবতেও পারতেছে না সে আবার আমার সাথে লাগতে আসছে। আমার তার চেহারা দেখে খুব মজা লাগতেছিল। কে কার অপারেশন আটকাবে আরেকবার বলুন দেখি। ওই, তুই শুনিস না? এই তুই চুপ। এমন আচরণ দেখে আফিয়ার বাবা অবাক। আফিয়া অবাক, কারণ তার বাবা কখনো তাকে তুই বলেনি। কি হলো মিস্টার? আসলে বাবা, আমি বুঝতে পারি নাই। ভয়ে মাথা নিচু করে তুতলাতে অপারেশন করলে ডাক্তারের পরিবারের ক্ষতি করবেন? তার সামনে পায়ের উপরে পা তুলে বসে বললাম।
এতক্ষণে আফিয়া ও মনির মা চলে এসেছে। এমন অবস্থা দেখে তারা অবাক, কারণ এমপিরা যেখানে তোফাজ্জল হোসেনকে ভয় পায় সেখানে আমি গরিব খ্যাত হয়ে এমনভাবে বসে কথা বলতেছি, এটা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এইবারের মতো ক্ষমা করে দাও বাবা, আর ভুল হবে না। পাওয়ার আছে বলে যা ইচ্ছা তাই করবেন? এইবার রাগ কন্ট্রোল করে না পেরে চিল্লিয়ে বললাম, বাবা আর হবে না এমন। আপনাকে দ্বিতীয়বারের মতো মাফ করলাম, আর তৃতীয়বার আর কোনো সুযোগ পাবেন না মিস্টার। সে তার লোকগুলোকে ফোন দিল। অপরদিকে টানা 1 ঘন্টা পর অপারেশন করে ডাক্তার বের হলো। ডাক্তারের চেহারা জানি কেমন একটা দেখে নীলা আর ওর মা এর কেমন জানি লাগতে শুরু করলো। ডক্টর, আমার বাবা? অপারেশন সফল হয়েছে, চিন্তার কারণ নেই, রোগী সম্পূর্ণ বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ। দুজনে ডাক্তারকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞাসা করে এখন কি দেখা করতে পারবে কিনা। এখন না, আধা ঘন্টা পরে রোগীকে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। আচ্ছা। অপরদিকে আফিয়ার বাবা সে লোকগুলোকে ফোন দিল, কিন্তু কেউ ফোন তুলল না। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন এটার দ্বিতীয় পর্ব আপনারা চান কি চান না। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই এটার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা করতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।